সেহের বারবার খোঁচাচ্ছে সাদকে সরানোর জন্য। এদিকে রিমন গেম খেলতে খেলতে সেহেরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। বাকিরা যে যার মতো আছে। সাদ এবার বিরক্তি নিয়ে সেহেরের দিকে তাকালো এবং বলল, কি সমস্যা? সেহের ফিসফিস করে বলল, আমার থেকে সরে বসুন, আমার অস্বস্তি হচ্ছে। সাদ হেসে সেহেরের সাথে আরও লেগে বসল। এবার সেহের নিজের চোখগুলোকে দ্বিগুণ বড় করে ফেলে। সাদ আবারও মুচকি হেসে বলে, এমনভাবে চোখ বড় করেছ যেন চোখ খুলে হাতে চলে আসবে। এবার সেহের সাদকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সাদ এক চুল পরিমাণও সরল না। সেহের এবার অসহায় দৃষ্টিতে তাকাল। সাদ তো মুচকি মুচকি হেসেই চলেছে। সেহেরকে জ্বালাতে তার ভীষণ ভালো লাগছে। প্লিজ বুঝুন। কি বুঝব? আমার সত্যিই অস্বস্তি লাগছে। তো আমি কি করতে পারি? সরে বসুন। নো ওয়ে, বলে সাদ আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেহের কি মনে করে রিমনকে আলগা করে মাঝে বসিয়ে দিয়ে জানালার পাশে চলে গেল। রিমন ঘুমের ঘোরে কিছুটা নড়েচড়ে আবার ঘুমিয়ে গেল। সাদ এটা দেখে অবাক হয়ে তাকাল। সেহেরের পেটে পেটে এই ছিল ভাবতেই সাদের চোয়াল শক্ত হয়ে গেল, আর কিছু না বলেই গাল ফুলিয়ে বসে রইল। সেহের তাকিয়ে দেখল রাগে সাদের ফর্সা চেহারা লাল হয়ে আছে। এ দেখে কেন জানি না সেহেরের বেশ হাসি পেল। সাদ হঠাৎ তার সাথে এমন করে চিপকাল কেন? এই বিদেশির মতলব কি? আচ্ছা, কোনোভাবে কি সাদ এই বিয়েটা মেনে নিয়েছে? মেনে না নিলে এমন অধিকার তো দেখাতো না। ভাবতেই সেহেরের মনে শীতল হাওয়া বয়ে গেল। পরক্ষণে আবার ভাবল সাদ তো একবারও মেনে নিয়েছে বলে স্বীকার করেনি। যদি তার ভাবনা ভুল হয় তো? আর সেহেরের জীবনটারই যে কোনো গ্যারান্টি নেই, তার মতো মেয়েকে সাদ কেন মেনে নিবে? সেহেরের জীবন কাহিনী শুনে করুণা দেখাচ্ছে? না, সেহের আর ভাবতে চায় না তাকে নিয়ে। ভেবেই সেহের চাপা দীর্ঘশ্বাস ফেলল। প্রায় 50 মিনিট পর সকলে নরসিংদীর একটা শপিং মলে আসল। রুবাই আর আশিয়া তো ধুমসে শপিং করছে, এদিক দিয়ে তোপা আর জোহরাও কম না। তোপা ওয়েস্টার্ন ড্রেস নিতে গেলে কবির বাধা দিয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এইসব ছিঁড়া জামাকাপড় আমার টাকায় নিতে পারবি না ভিখারিনীর বাচ্চা। কবিরের কথায় তোপা মেজাজ দেখাতে গিয়েও পারল না, কারণ কিছুটা সামনে সাদ দাঁড়িয়ে এদিকে সেদিকে তাকাচ্ছিল। তোপা সাদকে দেখে কবিরের পাশ কাটিয়ে সরে এসে সাদের সামনে গিয়ে দাঁড়াল। সাদ সানগ্লাসের ভেতর দিয়ে তোপাকে একবার দেখে অন্যদিকে সেহেরের দিকে তাকাল। সে আপাতত এক কোনায় রিমনকে নিয়ে দাঁড়িয়ে আছে। তোপা নিজে থেকে বলা শুরু করল, সাদ দেখো, আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, প্লিজ কিনে দাও না। সাদের মন চাচ্ছে তোপাকে কয়েক ঘা চড় মারতে। তার উপর কিসব ড্রেস দেখাচ্ছে যা সাদের একদম অপছন্দ। সাদ নিজের রাগ দমিয়ে বলল, তোমার বাবা অথবা মাকে বলো। আরে বাবা তো কিনেই দিচ্ছে না, তাই তো তোমাকে বললাম, প্লিজ সাদ আমায় এটা কিনে দাও। কাউকে কিছু বলার আগে ম্যানারলেসটা শিখো। আমি তোমার থেকে প্রায় অনেক বড়, তাও এইটুকুন একটা মেয়ে হয়ে আমার নাম ধরে ডাকছ তো ডাকছই, আবার তুমি সম্বোধন করছ। লাজলজ্জা কি নেই নাকি? তোমার মা বড়দের সম্মান কিভাবে দিতে হয় সেটা শিখায়নি? লজ্জাশ্রম থাকলে এখনই তোমার এই ডিসগাস্টিং ড্রেস থেকে সরে যাও, নয়তো এই সাদ কি জিনিস হাড়ে হাড়ে বুঝায় দিব, ইডিয়েট। সাদের ধমক তোপা এই প্রথম শুনল। সে ভয় পেয়ে অন্যদিকে চলে গেল আর মনে মনে সেহেরকে গালিগালাজ করতে লাগল। সেহেরের আশেপাশে থাকলে কিছু না, আবার সে কাছে গেলেই দোষ। এদিকে তোপাকে দেখে সাদের চ্যালেঞ্জের কথা মনে পড়ে গেল। সে দ্রুত পায়ে হেঁটে সেহেরের পাশে গিয়ে দাঁড়াল এবং সেহেরের হাত ধরে সেহেরকে 3 পিস দেখাতে লাগল। জেঠু আর কবির বাইরে আছে, তাই তারা সাদের এহেম কাণ্ড দেখতে পারেনি।
কিন্তু এখানে উপস্থিত সকলেই সাদের কর্মকাণ্ড অবাক হয়ে দেখছে, একমাত্র তানজিল বাদে। রুবাই তো ভাবতেই পারেনি তার ভাই এত চালু হবে। জুবায়ের আশিয়ার সামনে এসে ফিসফিস করে বলতে লাগল, তোমার ছেলের কি হলো বলো তো? তুমি এত করেও ওরে কোনো মেয়ের সাথে লাইন করিয়ে দিতে পারলা না, আর এই ছেলে কি না সেহেরের হাত ধরেছে? বিষয়টা আমিও বুঝতে পারছি না গো, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সাদের দিকে তাকিয়ে বলল আশিয়া, বাস্তবে ফিরে আসো, এটা কোনো স্বপ্ন নয়। তোমার ছেলের পেটে পেটে কি চলছে দেখো গিয়ে, আমার তো সুগার বেড়ে যাচ্ছে। আরে ধুর, হয়তো সেহেরের সম্পর্কে জানতে পেরেছে, তাই হয়তো এমন করছে। চিন্তা করো না, সব ঠিক আছে। ওদিকে তানজিল হেসে রুবাইকে বলল, জান অবাক হলে? অনেকটা। সাদের দিকে তাকিয়েই বলল। এদিকে জোহরা আর তোপা রেগে আগুন হয়ে আছে। সকলে দেখছে, হাত ছাড়ুন, এ কেমন অসভ্যতামি। সাদ থ্রিপিস দেখতে দেখতে বলল, আমার ইচ্ছা আমি আমার বউয়ের হাত ধরেছি, তাতে তোমার কি? চুপচাপ দাঁড়িয়ে থাকো আর আমায় ড্রেস দেখতে দাও। সেহের নানানভাবে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাদের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। প্রতি রোজার ঈদেই সেহেরের নতুন জামা কিনে দিত কবির, কিন্তু এবার কোরবানি ঈদে একটা না দুইটা না একেবারে 5টা দামি দামি থ্রিপিস কিনে দিল সাদ। যদিও সাদ গোপনে পেমেন্ট করেছে, কিন্তু সকলে জানে রুবাই সেহেরকে এগুলো উপহার দিয়েছে। 5টাই সাদ নিজে পছন্দ করে দিয়েছে। নিজের পছন্দের প্রিয়জনকে উপহার দেয়াটা সত্যিই অনেক সুখ দেয়, যেমনটা সাদ পাচ্ছে। সেহের একদমই নিতে চায়নি, কিন্তু আশিয়া এবং জুবাইরের জোড়াজুড়িতে সেহের এগুলা নিতে বাধ্য হল। কিছুক্ষণ পর জেঠু এবং কবির আসলেন। তারা আসতেই সকলে বেরিয়ে গেল। এতক্ষণ জোহরা এবং তোপা সেহেরকে নিয়ে সকলের দরদ চুপচাপ দেখেছে আর লুচির মতো ফুলেছে। ভদ্রতার খাতিরে না কিছু বলতে পেরেছে আর না সহ্য করতে পেরেছে। তপার তো সেহেরকে একদম খুন করে দিতে ইচ্ছা করছিল। যাওয়ার সময়ও সেহেরের গা ঘেঁষেই সাদ বসল। এবার রিমন সেহেরের পাশে নেই, সে সামনে আবিদ ভাইয়ের সাথে বসেছে। এবার সেহের পড়েছে বিপাকে। সেহের যত সরে এসেছে ততই সাদ সেহেরের দিকে ঘেঁষে বসেছে। চাপতে চাপতে একসময় গাড়ির জানালার সাথে আটকে গেল সেহের। পেছনে সিটে সেহের এবং সাদ ছাড়া কেউ নেই, তাই তো সাদের সাহস বেড়েছে। সেহের ফিসফিসিয়ে সাদকে সরতে বললেই সাদ বলে ওঠে, তুমি যত তোমার থেকে সরতে বলবা আমি তত তোমার কাছে চলে আসব। এখনো তো দেখনি সাদের খেল, আস্তে আস্তে এসব বুঝবা। সেহের এবারও করুণ চোখে তাকালো সাদের দিকে। সাদ সেহেরের দৃষ্টিপাতটা না দিয়ে ফোনের দিকে মনোযোগী হল। সেহের বাইরের দৃশ্য দেখতে দেখতে একসময় ঘুমিয়ে গেল। সেহেরকে ঘুমোতে দেখে সাসফোন রেখে সেহেরের মাথাটা নিজের কাঁধে রেখে সামনে ফিরল। গ্রামে ফিরতে ফিরতে মাগরিবের আজানও শেষ হয়ে গেল। গ্রামে ফিরে রিকশা করে বাসাতে চলে আসল। দেখো এই সেহেরটারে আমার একদম সহ্য হইতাসে না। এই মাইয়া সবসময় ওই সাদের লগে চিপকায় থাকে, আপনি জলদি ওরে কিছু করেন। এই মা চুপ করবি? এমনই মন মেজাজ ভালা না, আর তুই আসছ সাজাইরা কথা দিয়া কানের মাথা খাইতে। কোবার কমু এইসব বালের কথা নিয়ে আমার সামনে আসবি না। ওই মাইয়া জাহান্নামে যাক, আমার কি? আমার 1 লাখ পাইলেই হইল। আর ই জোহইররা, আরেকবার যদি তুই বালের প্যান করস তইলে তোরে ওই মায়ার ফকিন্নি মায়ের মতো মাইরা জবাই দিমু। আমারে চিনোস? বলেই হনহন করে কবির বাহিরে চলে গেল, আর জোহরা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। রাতে সাদের ঘুম আসছিল না বিধায় রুম থেকে বেরিয়ে ক্যারিডোরে হাঁটাহাঁটি করছিল আর একটা ফিল্ম নিয়ে ফোন ঘাঁটছিল, তখনই চেঁচামেচি শুনতে পায় সে।
রেলিংয়ের ধারে আসতেই কবির এবং জোহরার সব কথা সে শুনতে পেল। বেশ রাত হওয়ায় এখন প্রায় সকলেই ঘুমে কাত। সাদ সব শুনে তার মাথায় অনেকগুলো প্রশ্ন ভনভন করতে লাগল। কবির কোনো 1,00,000-এর কথা বলল? আর কবির এও কেন বলল সে সেহেরের মাকে মেরে ফেলেছে? না, এদের মধ্যে এখনো অনেক রহস্য লুকানো আছে। এই সব রহস্য ভাবতে ভাবতে সাদের নির্ঘুম রাত কেটে গেল। শেষ রাতে গিয়ে সাদ ঘুমিয়ে গেল। প্রতিদিনের মতো সেহের ফজরের সময় উঠে পড়ে অজু করে ঘরে ঢুকতে নেয়, তখন কি মনে করে সে রিমনের ঘরের দিকে পা বাড়াল। ধীরে ধীরে রিমনের ঘরের দিকে এগিয়ে দরজায় হাত দিতেই দেখল দরজা ভেজানো। সেহেরের কি যেন হল। সে ভেতরে ঢুকে পা টিপে টিপে বিছানার পাশে চলে গেল। সাদ গভীর ঘুমে আচ্ছন্ন, ডান পাশে কাত হয়ে ঘুমোচ্ছে সে। সিলিং ফ্যানের বাতাসে সাদের কপালের চুলগুলো মৃদু নড়ছে। ঘুমন্ত চেহারায় সাদকে বড্ড নিষ্পাপ দেখাচ্ছে। একদম বাচ্চা বাচ্চা। কে বলবে এই ছেলেটাই গতকাল সারাটা দিন সেহেরকে জ্বালিয়ে মেরেছে? সেহেরের সাদকে ডাকতে ইচ্ছা করল না, কিন্তু ফজরের ওয়াক্ত হয়ে গেছে বিধায় সেহেরের সাদকে তুলতে হবে। ডাকতে গেলে সেহেরের অস্বস্তিও লাগছে। নিজের মনের সাথে কিছুক্ষণ যুদ্ধ করে অতি নম্র স্বরে সাদকে ডাকল। এই শুনুন। সাদের কোনো হুঁশ নেই, সে যে ঘুমে বেহুশ। সেহের আবার ডাকল, কিন্তু তাতেও সাদের হেলদোল নেই। সেহের এবার সাদের কাঁধে হাত দিয়ে ঝাঁকাল। এখানেই ঝামেলা হল। সাদ সেহেরের হাত শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে গেল। সেহেরের সাদ জড়ানোর সময় সেহের কিছুটা অপ্রস্তুত ছিল, যার ফলে সে গিয়ে পড়ল সাদের উপর। সেহের মাথাটা সরুয়ে ফেলার কারণে সাদের মাথার সাথে বাড়ি খায়নি। সেহের চোখ বড় বড় করে সাদের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, কি শক্তি এই বিদেশীর, ঘুমের মাঝে এত শক্তি আসে কোথা থেকে? কি এমন খায় যে হাতির মতো শক্তি তার, আল্লাহ মালুম। হঠাৎ কি মনে হতেই সেহের নিজের হাত মোচড়াতে থাকে সাদের থেকে ছাড়ানোর জন্য। কেউ এভাবে দুজনকে দেখে ফেললে মিহা কেলেঙ্কারি ঘটে যাবে। সাদের উপকার করতে গিয়ে সে নিজে ফ্যাসাদে বেশ ভালোভাবেই পড়েছে। এজন্যই বলে কারো ভালো করতে নেই, নয়তো নিজেই মারা পড়বে। সেহেরের হাত মোচড়ামুচড়িতে সাদের ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ থাকা অবস্থায় তার ভ্রুজোড়া কুঁচকে গেল। সাদের চেহারা দেখে যে কেউই ধরতে পারবে সাদ এখন অত্যন্ত বিরক্ত। সেহেরও সাদের অভিব্যক্তি বুঝতে পারল। সাদ পিটপিটি করে চেয়ে দেখল এক নারীমূর্তি কেমন ছটফট করছে। তার ঘরে মেয়ে ভাবতেই সাদ লাফ দিয়ে উঠে বসল। আবছা আলোয় সেহেরকে দেখে ভ্রু কুঁচকে বলল, তুমি আমার ঘরে কি করছ? সেহের লজ্জায় মাথা নত করে ফেলল আর উঠে দাঁড়াল। সেহেরের লজ্জার কারণ বুঝতে পারল না সাদ, তাই একই প্রশ্ন আবারও করল। সেহের আমতা আমতা করে বলল, নামাজের জন্য ডাকতে এসেছিলাম আপনাকে, কিন্তু আপনি। আরও কিছু বলতে গিয়ে সেহের মুখে হাত দিল। সাদ আবারও ভ্রু কুঁচকে বলল, আমি কি? আমি তো ঘুমিয়েছিলাম, আমার আবার অপরাধ কি? সেহের কিছু না বলে চলে যেতে নিল, কিন্তু সাদ পেছনে থেকে সেহেরের হাত ধরে সেহেরকে আটকাল। তারপর দুষ্টু হেসে বলল, ও বুঝতে পেরেছি। বিয়ে হয়েছে কিন্তু আমরা আলাদা, সেটাই বলতে এসেছ তাই তো? সমস্যা না, চলো একসাথে ঘু। এই চুপ, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এগুলো কি ধরনের অসভ্যতামি? বলেছি না আপনাকে নামাজের জন্য ডাকতে এসেছি, কিন্তু আপনিই তো আমার হাতকে কোলবালিশ বানিয়ে রেখেছিলেন। ও আচ্ছা, এই ব্যাপার। আমি হাতকে কেন কোলবালিশ করলাম? তোমাকে করলে তো। আবার চোখ গরম করে কথা বলল সেহের। সেহেরের তেজ দেখে সাদ হু হা করে হেসে দিল।
হাসতে হাসতেই বলল, জানো আজ অবধি মা ছাড়া কারো সাহস হয়নি আমাকে এভাবে চোখ গরম দেখানোর। কিন্তু দেখো আজ তুমি করলে, যেখানে সবাই তোমাকে নিষ্পাপ বলে অত্যাচার করে। তাই তো বলি তুমি আমার বউ হলা কিভাবে, নিশ্চয়ই তুমি আমার উপরে যাওয়ার মতো মেয়ে। বলেই আবার হাসতে থাকল। এবার সেহের লজ্জায় লাল হয়ে গেল। সাদের মুখে বারবার বউ ডাকটা সেহেরকে অস্থির করে দেয়। সেহের কোনো কথার উত্তর না দিয়ে বলে, ছাড়ুন, আমার যেতে হবে। আচ্ছা ছাড়ব, তবে এক শর্তে। কি? চোখ বড় করে বলল সেহের। দুজন একসাথে নামাজ আদায় করব, জানো আমার খুব ইচ্ছা বউয়ের সাথে নামাজ পড়ার। সেহেরের গাল জ্বলে উঠল। না চাইতেও সাদের শর্তে সেহের রাজি হয়ে গেল। কিন্তু বাসার মানুষকে নিয়ে সেহের খুব ভয়। সেহের আমতা আমতা করে বলে, কেউ যদি রুমে চলে আসে তখন কি হবে? আরে কিচ্ছু হবে না, দাদিমা আর জেঠুরা তো ওই বাড়িতে, আর এই বাড়ির কেউই তো ফজরে উঠে না। চিন্তা করিও না, কেউ কিছু বুঝবে না। আচ্ছা তুমি জায়নামাজের ব্যবস্থা করো, আমি চট করে ওটা করে আসছি। বলেই সাদ ওয়াশরুমের চলে গেল। সাদ যেতেই সেহের যেন হাফ ছেড়ে বাঁচল। সেহের এখনো জানে না সে বিয়েটাকে মানতে পেরেছে কিনা, কিন্তু সাদকে সে অত্যন্ত ভরসা করে, কিন্তু কেন তা সে জানে না। সাদের মাঝেই যেন তার সবচেয়ে নিরাপদ স্থান, যেখানে তার কেউ ক্ষতি করতে পারবে না। সেহের তাদের বিয়ের কথা ভাবতে ভাবতেই তপার ঘরে গিয়ে দুইটা জায়নামাজ নিয়ে আসল। জায়নামাজ দুইটা বিছিয়ে দিতেই সাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তাওয়াল দিয়ে হাত আর মুখ মুছে, মাথায় টুপি দিয়ে সে সেহেরের পাশে জায়নামাজে দাঁড়াল। দুইজন একসাথে নামাজ আদায় করল। সেহের মোনাজাতে আল্লাহ তায়ালার কাছে বলল, হে মাবুদ, আমি জানি না আপনি কি করতে চান, আমার ভাগ্যে কি লেখা আছে। তবে আমি আমার সুসময়ের অপেক্ষায় রইলাম। বিয়ে নিয়ে আপনি আমার মনের সকল দ্বিধাবোধ দূর করে দিন, আমার পাশের মানুষটাকে আপনি হেফাজতে রাখুন। তার মতো ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। আপনি বিদেশিকে ফেরেশতা হিসেবে আমার কাছে পাঠিয়েছেন, আমি ইনশাল্লাহ তার যত্ন করব। আমার মাকে আপনি জান্নাতবাসী করুন, আমিন। বলেই মোনাজাত শেষ করল সেহের। এদিকে সাদ মোনাজাতে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছে। আপনার দরবারে লাখো লাখো শুকরিয়া, জানি না আমি আমার জীবনে কোনো মহাকাজ করেছিলাম যার জন্য আপনি আমার জন্য এমন উত্তম জীবনসঙ্গিনী দিয়েছেন। তাকে আমি ভালোবেসে ভুল করিনি, সে সত্যিই আমার স্ত্রী হওয়ার পূর্ণ যোগ্যতা রাখে। আপনি আমায় তৌফিক দান করুন মাবুদ, যাতে আমি আমার স্ত্রীকে সুখে এবং সুরক্ষিত রাখতে পারি এবং অপরাধীদের শাস্তি দিতে পারি, আপনিই যে সকল কিছুর ঊর্ধ্বে। আমার জীবনসঙ্গিনীর হেফাজত করুন। আমি তার কল্যাণ কামনা করি, আমিন। সাদও তার মোনাজাত শেষ করল। দুজনের নামাজ শেষ হতেই সেহের জায়নামাজ দুটো গুছিয়ে নিল। সাদ মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছে। সারা রাতে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে সে, প্রচুর মাথা ব্যথা হচ্ছে তার। সেহের জায়নামাজ নিয়ে রুম থেকে বের হতে নিবে তখনই সাদ তাকে ডাকল এবং মৃদু সুরে বলল, আমাকে 1 কাপ কফি বানিয়ে দিতে পারবে? কফি তো নেই। চা আছে, খাবেন? না থাক, লাগবে না, তুমি যাও। বলেই মাথা ধরে চোখ বুজে বসে রইল। সাদের ভাবভঙ্গি সেহেরের ভালো লাগল না। সেহের কিছুটা এগিয়ে গিয়ে বলে, মাথা ব্যথা করছে আপনার? ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ব্যথা করছে। তাহলে এখন ঘুমিয়ে পড়ুন, দেখবেন মাথা ব্যথাটা আর থাকবে না। তো জগিং কে যাবে?
জগিং যে কোনো সময়েই যাওয়া যায়, শেষ বিকালেও জগিং করা যায়। আপনি ঘুমানোর চেষ্টা করুন, মাথা ব্যথা নিয়ে জগিং যাওয়াটা মোটেও ঠিক হবে না। সেহেরের কথায় সাদ সম্মতি জানাল। সে একটা বালিশ কোলে নিয়ে শুয়ে পড়ল চোখ বুজে। সেহের কিছুক্ষণ সাদের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল এবং অতি সাবধানে দরজাটা ভিজিয়ে তপার ঘরের দিকে চলে গেল। রিমন এখনো ঘুমোচ্ছে দেখে সেহের একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভাগ্যিস বাড়ির কেউ ঘুম থেকে জাগেনি। সেহের জায়নামাজ দুইটা ওয়ার্ড্রপে রেখে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। আধো আধো আলো ফুটেছে। পাখিদের কিচিরমিচির শব্দে জানান দিচ্ছে তাদের আনন্দের অনুভূতি। একটা মানুষ যেমন ফুরফুরে মেজাজে থাকলে গান ধরে, তেমনি পাখিরাও তাদের আনন্দটাকে গান দিয়ে প্রকাশ করে। সেহেরের বড্ড ভালো লাগছে প্রকৃতির বন্ধুত্বপূর্ণ সকালটা। একেই তো সুন্দর স্নিগ্ধময়ী সকাল। শহরের মতো এখানে নেই কোনো দূষণভরা বায়ু, সবটাই প্রকৃত। সেহের ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। হঠাৎ তার মনে পড়ে গেল কিছু কথা। সে কিভাবে সাদের সাথে এতটা স্বাভাবিক হয়ে যায় সেহের নিজেও জানে না। যেখানে বড়দের সাথে চোখ তুলে কথা বলার সাহস পায় না, সেখানে সাদের সাথে কিভাবে কি? কেন ভয় পায় না সে সাদকে? এই প্রশ্নগুলো তার অজানাই রয়ে গেল। সূর্য অনেকটা উঠতেই সেহের নিচে নেমে পড়ল। সকাল সকাল তিন ভাই মিলে গিয়েছে গরুর হাটে। আগামীকাল ঈদ, তাই তারা আর দেরি করেনি। তিন ভাই মিলে বিরাট আয়োজন করবে। এদিকে বৃষ্টির দিন বিধায় চাচি আজ সকলের জন্য খিচুড়ি রাঁধছে। বৃষ্টির দিনে খিচুড়ি আর আচার পুরোই জমে ক্ষীর। বাড়ির বড় ছেলেরা বের হতেই সকলেই টুকটাক কাজ করতে লেগে পড়ে। এদিকে সাদ ঘুম থেকে উঠল 10টা বাজে। প্রায় 5 ঘন্টা ঘুমিয়েছে সে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে রুবাই, তানজিল, সেহের সহ আরেকটি মেয়ে আড্ডা বসিয়েছে। তাদের আড্ডায় আবিদও উপস্থিত। কিন্তু সেহেরের পাশে বসা মেয়েটিকে সাদ চিনতে পারল না। সেসব বিষয় না ভেবে সাদ সিঁড়ি বেয়ে নিচে আসল। দাদিমা দূর থেকে সাদকে দেখতেই বলে উঠল, আমার নায়কের ঘুম ভাঙছেনি? দাদিমার কথায় সকলেই সিঁড়ির দিকে তাকাল। সাদকে দেখে মাঞ্জু হা হয়ে গেল আর সেহেরকে খুঁচিয়ে ফিসফিস করে বলল, এই হ্যান্ডসাম ছেলেটা কে রে? কোনো মুভির হিরো? সেহের উত্তর দিলও না। কেন জানি না, সাদকে দেখলেই সেহেরের কথাগুলো গলায় এলোমেলো হয়ে আটকে যায়। সাদ দাদিমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে তাদের আড্ডার দিকে গিয়ে বসল। রুবাইয়ের পাশে সাদ বসতেই সাদকে কনুই দিয়ে গুথা মেরে বলল, বউয়ের পাশে না বসে আমার পাশে বসলি কেন হু? তুমি কি ভুলে যাও আমাদের বিয়েটা গোপন? রুবাই জিবোহায় কামড় দিয়ে বলল, আসলেই তো। সরি। পরমুহূর্তে দাদি চেঁচিয়ে বলে উঠল, কই গেলা মেজো বউ, আমার নায়করে না খাওয়াইয়া রাখবা নাকি? আসিয়া রান্নাঘর থেকে মৃদু জোরে বলে উঠল, আনছি মা। আপনি আপনার নায়ককে ডাইনিংয়ে বসতে বলুন। সাদ তার মায়ের কথা শুনে কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে ডাইনিংয়ে চলে গেল। এদিকে মাঞ্জু মুখটা ছোট করে ফেলল সাদ চলে যাওয়াতে। সেহের মাঞ্জুর এরূপ অবস্থা দেখে ভ্রু কুঁচকে বলে, কি হল, মুখটাকে ওমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? উনি চলে গেল কেন? আর দাদি কি নায়ক নায়ক লাগিয়ে রেখেছে, নামটা বললে কি হতো? কেন নাম জেনে কি করবি? মানুষ নাম জেনে কি করে? এই ছেলেটা এত সুদর্শন, আমার তো জানপ্রাণ হার্ট অ্যাটাক করে ফেলেছে রে সখী। তাহলে উইয়ে তোর সিনেমার নায়ক, কি যেন নাম? ও হ্যাঁ, তুষার। সে তোরে হার্ট অ্যাটাক দেয়নি? আরে ধুর, ওর কথা বাদ। ওই দিন খবরে দেখলাম সে নাকি বেআইনিভাবে মাদক ব্যবসা চালাচ্ছে,
আবার পুলিশ তাকে ধরাতে সে মাতাল হয়ে অকথ্য ভাষায় গালাগালো করেছে। ইয়াকছি কি পরিমাণ ঘাওড়া আর বজ্জাত ওই তুষার, আমার তো ঘিন ধরে গেছে। সেদিন থেকে সে আমার মন থেকে উঠে গেছে বইন, ওই অপদার্থটাকে নিয়ে ভাবার সময় নাই। সেহের মুচকি মুচকি হাসল। তার ধারণাই ঠিক, ওই ছেলেকে দেখেই তার কেমন মাতাল মাতাল মনে হয়েছিল। ঠিক হয়েছে, পুলিশ ধরেছে ওই অসভ্যকে। সেহের মনে মনে দোয়া করল আল্লাহ যেন তুষারকে ভালো বোঝার তৌফিক দান করে। মাঞ্জু স্বাদের বিষয়ে আরও কিছু বলে খোঁচাতেই সেহের বলে উঠল, তুই তো দেখছি দুই নৌকায় পা দিয়ে আছিস। তার তথ্য দিল আমার বেচারা আবিদ ভাইটার কি হবে শুনি। মাঞ্জু যেন চমকে উঠল, সে কিছুটা আমতা আমতা করে বলল, মানে কি বলতে চাইছিস? সেহের হেসে ফেলল। মাঞ্জু অনেকদিন পর সেহেরের কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকা হাসিটা দেখল। এই হাসিতে কৃত্রিমতা নেই, আজ সেহের প্রাণ খুলে হাসছে। সেহের হাসতে হাসতেই বলল, তুই কি মনে করিস আমি কিছুই বুঝি না? আবিদ ভাই আর তুই যতই ঝগড়া করিস না কেন দিনশেষে ঠিকই একে অপরকে চিঠি আদান প্রদান করিস। তুই কি ভেবেছিস আমি কিছু জানব না? তোর দুটো চিঠি আমার হাতে কিন্তু পড়েছে সখী। এবার মাঞ্জু লজ্জায় পড়ে গেল। কিছুক্ষণ লজ্জায় লাল হয়ে মাঞ্জু আবার বলল, প্লিজ বইন কাউকে কিছু বলিস না, মা একবার জানতে পারলে আমাকে মেরাই ফেলবে। ঠিক আছে, জানাবো না। তুইও লুচুগিরি কম কর, নয়তো আবিদ ভাই তোকে মেরে ভূত বানিয়ে দিবে। মাঞ্জু ভেঙচি কাটল। স্বাদ খেয়ে আসতেই সকলে আড্ডা আবার শুরু হল। রিমন কিছুটা দূরে বসে আবিদের ফোনে মনোযোগ দিয়ে গেমস খেলছে। এদিকে তোপা সকাল থেকেই বাড়িতে নেই। জোহরাকে বলে গেছে তোপা তার এক বান্ধবীর বাসায় যাচ্ছে। সেই যে গেছে এখনো তার খবর নেই। হয়তো বিকালের দিকে ফিরবে। 12:30 নাগাদ গরু নিয়ে তিন ভাই বাড়িতে ফিরল। গরু দেখতে সকলেই বের হল। সেহের যেতে চায়নি, কিন্তু রুবাই তাকে জোর করে বাহিয়ে নিয়ে গেছে। উঠোনের একপাশের কলপারে কবির, জেঠু এবং জোবাইয়ের হাত মুখ ধুচ্ছেন। গ্রামের একটা ছোট ছেলে ক্লাস 8 পড়ুয়া বাচ্চা গরুকে ঘাস খাওয়াচ্ছে। বাড়ির সকলে গরুর আশেপাশে দাঁড়াল। সেহের কিছুটা দূরে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর কবিরের 2-3 জন বন্ধু এসেছে যাদের কেউই চিনতে পারেনি। তাদের মধ্যে একজনের চোখ সেহেরের দিকে পড়ল। সেহেরের সেদিকে খেয়াল নেই, সেহের তো এদিক সেদিকে বারবার তাকাচ্ছে। লোকটা চোখ দিয়ে সেহেরকে যেন গিলে খাচ্ছে। লোকটার সাথে দাঁড়ানো তার ছেলে মোতালেব বলে উঠল, আব্বা, কবির কাকার সাথে দেখা না করে এখানে দাঁড়ায় রইছো কেন? কিশু না, তুই বাড়ি যা, বিকালে আসিছ আমার লগে। আচ্ছা তুমি থাকো, আমি তৈলে গেলাম। বলেই মোতালেব চলে গেল। মোতালেবের বাবা কামাল দাড়িতে হাত বুলাতে বুলাতে সেহেরের দিকে এগোতে নিলেই সাদ কামালের সাথে এসে দাঁড়াল। সাদ তার পথ আটকানোতে কামাল অনেকটা বিরক্ত হল। বিরক্তির সাথে বলে উঠল, কি সমস্যা, রাস্তা আটকাইছস ক্যাডা তুই, এইহানে কি করস? সাদ কামালের মাথা থেকে পা অবধি দেখে বলে, বয়স তো মনে হয় 50-এর কাছাকাছি, তাও এই বুড়ো বয়সে মেয়েবাজি ছাড়েন না। ছেলে মেয়েও তো মনে হয় আছে, তা আপনার বাসায় কি বউ নেই? আপনার বউ জানলে তো আপনাকে ঝাঁটা দিয়ে পিটাবে। এই বিয়াদব পোলা, মুখ সামলায় কথা বলো, কে কইসে তোমারে আমি মেয়েবাজি করি? সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার ভেতর কি চলছে। যাই হোক, ঝামেলা এখানেই মিটিয়ে ফেলুন। উল্টোপাল্টা দেখলে আমি নিজে আপনার ঝাঁটা পেটা খাওয়ানোর ব্যবস্থা করে দিব। আল্লাহ হাফেজ। বলেই সাদ সেহেরকে নিয়ে ভেতরে চলে গেল, যা একমাত্র কামালই দেখল।
কামাল রাগে ফুঁসতে থাকল সাদের কথা শুনে। কবির হাত মুছতে মুছতে কামালের দিকে এগিয়ে আসতেই কামাল হুঙ্কার ছেড়ে বলল, সুরজাত, তোরে কইসি না আমি সেহেরারে আমি বিয়া করুম, তুই আবার কোনো বালের কাছে বিক্রি করছস? চিটারি করছ আমার লগে, তোর 1 লাখ আমি তোর পাছা দিয়া ভইরা দিমু। আমার ফ্রেশ মাল চাই, মানে ফ্রেশ মালই চাই। যদি কোনো রকম চিটারি করার চেষ্টা করস তো তোরে মাটিতে হোতায় দিমু। কবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কালাম হনহন করে চলে গেল। এদিকে কবির কালামের কোনো কথাই বুঝল না, তবে কালামের অপমান সে নিতে পারে না। কালামের ঝাল গিয়ে পড়ল জোহরার উপর। জোহরাকে রুমে নিয়ে গিয়ে বেল্ট দিয়ে অনেক মারল কবির। বাড়ির সকলে বাহিরে থাকায় জোহরার আর্তনাদ কেউ শুনতে পেল না। তখন সাদ সেহেরকে নিয়ে ছাদের গাছগুলো দেখছিল। জোহরার কি হইছে রে? ঘর থেকে বাইর হয় না ক্যা? কত কাম আছে দেহে না? আম্মা হের অসুখ, তাই আইতে পারব না। তোমরা যা করার করো, বলেই কবির বাহিরে চলে গেল। কবিবের ভাবভঙ্গি সাদের কেমন সন্দেহ হল। সাদ রুবাইকে ডেকে কিছু বুঝিয়ে বলল। রুবাই সেসব বুঝতে পেরে মাথা নাড়িয়ে জোহরার ঘরে চলে গেল। বাকিরা কবিরের দিকে নজর না দিয়ে যে যার কাজে লেগে পড়ল। আজ আবিদের বড় বোন আদিবা তার স্বামী রাজীব এবং সন্তানদের নিয়ে আসছে। এখানেই তারা এবার ঈদ করবে। আদিবার 2 মেয়ে। বড় মেয়ে লাবণী 8ম শ্রেণীর ছাত্রী আর ছোট মেয়ের নাম কলি, যার বয়স মাত্র 4। এই খবর শুনতাই সকলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে ব্যস্ত। সেহের তার বাবার হিংস্র চেহারা দেখে ভয় কাচুমাচু হয়ে আছে। কেউ তার হিংস্রতা বুঝতে না পারলেও সেহের ঠিকই বুঝেছে, কারণ সেহের অনেকবার কবিরের এই হিংস্রতার খপ্পরে পড়েছে, তাই কবিরের এই হিংস্র চেহারা সেহের অনেক বেশি চেনা। রুবাই কিছুক্ষণ বাদে রুম থেকে বেরিয়ে সাদের কাছে গেল। মেরে একেবারে আধমরা করে ফেলেছে। সারা শরীরে তার মারের চিহ্ন। রুবাইয়ের কথায় সাদের চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে মিনমিন করে বলে, এই অমানুষ কখনো শুধরাবে না। এর কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। বলেই সাদ বাসা থেকে বেরিয়ে গেল। আর রুবাই, সে তো আগামাথা কিছুই বুঝতে পারছে না। সে চুপচাপ তার মায়েদের সাথে কাজে সাহায্য করতে লাগল। সেহেরও যোগ দিল। তোপা এখনো বাড়ি ফিরেনি, সেদিকে কারো খেয়াল নেই। সাদ এক ক্ষেত পেরুতেই ঘণ্টাখানেক আগের সেই লোকটাকে কবিরের সাথে দেখল। কবির কিছু একটা নিয়ে যেন তাকে বোঝাতে চেষ্টা করছে। সাদ খুবই সাবধানে তাদের দিকে এগিয়ে আড়ালে তাদের কথা শুনতে শুরু করল। আর তো মাত্র কয়টা দিন ভাই, দয়া কইরা উল্টা পাল্টা কিছু কইরেন না। আপনার তো ঘরে বউ আছে আর আমার ঘরে এতগুলা মানুষ, তাই যা করার সবই গোপনে করা লাগব। কাইল ঈদ, তাই কিছুদিন পর সব পরিকল্পনা মাফিক হইব দেইহেন। আবার কোনো চিটারি করবি না তো? আল্লাহর কসম আমি কোনো চিটারি করি নাই, বিশ্বাস করেন। আপনি খালি আমার টাকাডার কথা ঠিক রাইহেন, তৈলেই সব হইয়া যাইব। সেহেরকে আপনের লগেই বিয়া দিমু, যা কেউ জানতে পারব না। আইচ্ছা যা, তোরে আরেকবার সুযোগ দিলাম। এখন যদি তুই কোনো গোলমাল করছ রে কবির, তোরে যে কি করুম তুই ভাবতেও পারবি না এই কামাইল্লা কি কি করতে পারে। আপনি চিন্তা কইরেন না, কইলাম তো। যাহোক এখন আমরা যাই, কেউ হুইন না ফেললে বিপদ। আইচ্ছা যা তুই, আমিও যাই আশরাবরে খুঁজতে। কুত্তাডায় কই যাইয়া মরসে আল্লাহ মালুম। বলেই কালাম সেই স্থান ত্যাগ করল। কালাম চলে যেতেই কবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেও সেই জায়গা প্রস্থান করল। ওরা চলে যেতেই সাদ মাঞ্জুর মুখ থেকে হাত সরিয়ে ফেলল। যখন সাদ আড়ি পেতে শুনছিল, মাঞ্জু তাকে দেখে সাদকে কিছু বলার আগেই সাদ মাঞ্জুর মুখ চেপেছিল।
ভাগ্যিস সাদ মাঞ্জুকে চুপ করিয়ে দিয়েছিল, নয়তো ধরা দুজন ভালো করেই পড়ত। সাদের সাথে সেও সবটা শুনে চোখ বড় করে ফেলল। সাদ এবং মাঞ্জু উভয়ই ওদের পরিকল্পনা শুনেছে। মাঞ্জু অবাক হয়ে চেঁচিয়ে বলল, এই লুইচ্চা বেডায় কিনা সেহেরকে বিয়া করবে? এত শখ হাইয়ে কইতে এই বেডার। আর কবিররা, এই বাল কেমন বাপ! সামান্য কিছু টাকার লোভে ফুলের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। ফুল কি খেলার পুতুল যে যা ইচ্ছা তাই করবে? বলে আরও গালমন্দ করতে থাকল মাঞ্জু। মাঞ্জু এক মুহূর্তের জন্য ভুলে গেল সে সাদের সামনে। এদিকে সাদের বুকটা ধুকধুক করছে। বারবার মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলবে। না, সাদ কিছু ভাবতে পারছে না। তাকে যা করার ঠান্ডা মাথায় করতে হবে। ভেবেই সাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার বান্ধবীকে সাহায্য করতে চাও তো? বুঝলাম না, কেমন সাহায্য? এই বদলোকের খপ্পর থেকে বাঁচানোর? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি যা যা বলছি তা করবা। তার আগে এটা বলো, আবিদ এখন কোথায়? বাজারের দিকে থাকবে মনে হয়, নয়তো ব্রিজের দিকে। চিন্তা করবেন না, ব্রিজ দিয়েই বাজারে যেতে হয়। যদি ব্রিজে না পান বাজারে অবশ্যই পাবেন। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। বলেই সাদ চলে গেল। সাদের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল মাঞ্জু। সেহেরের প্রতি সাদের ভাবনা দেখে মাঞ্জুর মনে আনন্দ কিছুটা দলা পাকাল। সে খুশি মনে নিজের বাড়ির দিকে হাঁটা দিল। তবে মনের মধ্যে ওই কামালকে নিয়ে তার একটা থেকেই গেছে। কামালকে? আবিদ? কোনো কামাল ভাই? উইয়ে সকালে এসেছিল? ও ওই ফোন ব্যবসায়ী? হ্যাঁ। ওর সম্পর্কে যা যা জানো সব আমায় ক্লিয়ার করো। ওর ব্যাপারে আর কি ক্লিয়ার করব? হালারপো বিশ্বসেরা লুইচ্চা। কত মহিলা বোনদের দিকে কুনজর দিয়েছে। ফালতু লোক পুরা। আর কামালের বড় পোলার কথা কি বলবো, সারাদিন জুয়া, বিড়ি, গাঁজা নিয়া পড়ে থাকে। কিন্তু ভাই, আপনি তার ব্যাপারে জেনে কি করবেন? সত্যটা তোমাকে জানাতে চাইছিলাম না, কিন্তু আগাম বিপদের জন্য তোমার সাহায্য বেশি প্রয়োজন, তাহলে শুনো। বলেই সাদ বিয়ের থেকে শুরু করে একে একে কামালের ঘটনাসহ সবটা খুলে বলল। এদিকে আবিদ বিয়ের কথা শুনে নির্বাক হয়ে তাকালেও শেষে কামাল এবং কবিরের পরিকল্পনা শুনে তার চোয়াল শক্ত হয়ে গেল। আবিদ হুঙ্কার ছেড়ে বলল, ওই কুত্তার বাচ্চারে আমি এখনই মেরে পুঁতে রাখব, শালা নিম্নহারামি। আমার বোনের জীবন নষ্ট করতে এরা উঠে পড়ে লাগছে। দেখো আবিদ, কন্ট্রোল ইয়োরসেলফ। সেহেরকে বাঁচাতে হলে আমাদেরও কঠিন প্ল্যান করতে হবে, তাই শান্ত হও। রাগ কখনো কোনো কিছুর সমাধান হয় না। এই রাগ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, যার ফলে রাগের মাথায় আমার ভুলপথে চলে যাই। তাই রাগ বর্জন করো। ঠান্ডা মাথা পরিকল্পনা করে ওদের উচিত শিক্ষা দিব। তার আগে তোমার বোনকে প্রতিবাদ করাতে শিখতে হবে। ও কিভাবে শিখবে ভাই? ফুল তো কোনো দিনও ওদের মুখ ফুটে কিছু বলেনি, এখন বলবে কিভাবে? সেটা না হয় আমার হাতে ছেড়ে দাও। আর প্রবাদ শুনেছ তো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজন সমান অপরাধী। এই প্রবাদটা তোমার বোনের মাথায় ভালোভাবে ঢুকাতে পারলেই ব্যাস। খেল খতম। আবিদ মুগ্ধ হয়ে সাদের দিকে তাকাল। কিছুক্ষণ পর অনুনয় সুরে বলতে লাগল, বিশ্বাস করেন ভাইয়া, আপনাকে যেদিন থেকে চিনেছি সেদিন থেকে আপনাকে যেন চিনেই চলেছি এবং জীবনের নানান ঘটনা সম্পর্কে জানতে পারছি। আপনার বিষয়ে যেন আমার জানার শেষ নেই, তবে আপনাকে যতটুকু চিনেছি এবং বুঝেছি আপনি খুবই নরম এবং সৎ মানুষ। এত বড় মাপের মানুষ হয়েও আমাদের ফুলকে মেনে নিলেন।
আসলেই আমাদের ফুলের কপাল ফুলের মতোই। আমার বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফুলের কষ্টের সমাপ্তি একজন ভালো মানুষ দ্বারাই করাবেন। দেখেন আমার বিশ্বাসটা কিভাবে মিলে যাচ্ছে। সেই অনাকাঙ্ক্ষিত সময় বেশি দূরে নয়। সাদ আবিদের কাঁধে হাত দিয়ে বাঁকা হেসে বলে, চিন্তা করিও না, রিল্যাক্স। তোমার বোনকে আমি ইনশাল্লাহ সসম্মানে আমার ঘরে তুলব। আমার রাজ্যের রানী হবে সে, কথা দিলাম। আপনাকে আমি বিশ্বাস করি ভাই। আমি জানি আপনি কখনো আমার বোনকে কষ্টে রাখবেন না। এখন চলুন, আপনার কি কি পরিকল্পনা সেসব অনুযায়ী কাজ তো করতে হবে। সাদ মাথা নাড়াল। বিকালের দিকে আদিবা আসল। আদিবা সেহেরকে সুস্থ দেখে ভীষণ খুশি। আদিবা সেহেরকে অনেক ভালোবাসে, একদম নিজের বোনের মতো। সেহেরের কষ্ট সহ্য হয় না দেখে সে খুবই কম আসত বাবার বাড়িতে, কিন্তু আজ সেহেরকে সহ পরিবারকে একসাথে দেখে সে ভীষণ খুশি। আদিবা এবং রুবাই সমবয়সী, তাই দুজনে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়ল। রিমন, কলি খেলছে আর তাদের পাহারা দিচ্ছে লাবণ্য। মাঝে মধ্যে সেও তাদের খেলায় যোগ দেয়। রাজীব এবং তানজিল টুকটাক আলোচনা করছে। তখনই তোপা বাসায় ফিরল। তোপা ক্লান্ত থাকায় সোজা নিজের মায়ের ঘরে গেল, কারণ এই কয়েকটা দিন সে সেখানেই থাকে। ঘরে গিয়ে জোহরাকে খেয়াল না করেই সে বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ল। জোহরা মেয়ের এই অবহেলা নিতে পারলেন না, আঁচলে মুখ চেপে কাঁদছে সে। এদিকে সেহের নিজের রুমে বসে আছে। মাগরিবের নামাজ শেষ করে উঠতেই দেখল সাদ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদকে দেখে সেহের জায়নামাজ ভাঁজ করতে করতে ইতস্তত হয়ে বলল, কিছু বলবেন? হ্যাঁ, বলছি ছাদের চাবিটা আনতে পারবে? কেন? চোখ বড় বড় করে বলল সেহের। না মানে আজ তো চাঁদ রাত। আকাশে সুন্দর চাঁদ উঠেছে। ছাদ থেকে পরিবেশ নিশ্চয়ই মণিমুগ্ধকর হবে। ও আচ্ছা, চাবির দরকার নেই, আপনি যেতে পারেন, ছাদ খোলাই আছে। ও তাহলে চলো। চলবো মানে? আমি আবার কোথায় যাব? কেন ছাদে? বউ থাকলে একা কেন চাঁদবিলাস করব? তুমিও যাবা? বলেই সেহেরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। কেউই তাদের একসাথে দেখতে পেল না, কারণ উপরে কেউ নেই তারা দুজন ছাড়া। সাদ যেন সব বুঝে শুনেই মাঠে নেমেছে। এদিকে সেহের বারবার সাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাদও নাছোড়বান্দা। ছাদে এসে রেলিংয়ে হাত রেখে দুজন চাঁদ দেখছে। চাঁদের আলো খুবই স্বল্প। কিছুক্ষণ পর পর শীতল হাওয়া গা ছুঁয়ে যেতেই কেঁপে উঠে সেহের। পরিবেশটা ভালোই লাগছে সেহেরের, তবে তার চেয়েও বেশি অস্বস্তি লাগছে সাদ পাশে দাঁড়ানোর কারণে। সাদ বিষয়টা বেশ উপলব্ধি করছে। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। নীরবতা ভেঙ্গে সাদ বলে উঠল, কি জন্যে তুমি তোমার সৎমা আর বাবার অত্যাচার সহ্য করো? সেহের অপ্রস্তুত হয়ে সাদের দিকে তাকাল। অতঃপর আমতা আমতা করে বলল, মানে কারণ কই থেকে আসবে? কারণ তো নিশ্চয়ই আছে, নয়তো তুমি এত কিছু চুপচাপ সহ্য করতে না, অবশ্যই প্রতিবাদ করতে। সাদের কথায় সেহের চুপ করে মাথা নিচু করে রইল। সেহেরের মাথা নত করতে দেখে সাদ সেহেরকে নিজের দিকে ফেরালো, অতঃপর সেহেরের থুতনি ছুঁয়ে মাথা উঁচু করে দিয়ে মাদকতা চাহনি দিয়ে বলল, সাদ বিন সাবরানের বউ কোনো কিছুতেই মাথা নত করবে না। তার দৃষ্টি থাকবে সামনে, নিচে তাকানোর অধিকার আমি তাকে দেইনি। সেহের মুগ্ধ হয়ে সাদের ঘোরলাগা চাহনির দিকে তাকিয়ে রইল। সেহেরের অজান্তেই তার চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ল। সাদ সেহেরের দিকে কিছুটা এগিয়ে এসে চোখের জল মুছে দিয়ে আবেগী সুরে বলল, এই বউ কাঁদছ কেন?
ভালোবাসেন আমাকে? সাদের চোখের দিকে তাকিয়েই কাপা গলায় বলে উঠল সেহের। সাদ মুচকি হেসে সেহেরের কপালে নিজের কপাল ঠেকাল। এতে যেন সেহেরের দম উড়ে যাওয়ার মতো। সাদের উষ্ণ নিঃশ্বাস তার মুখে পড়ছে। সাদের প্রতিটা নিঃশ্বাস শুনতে পারছে সেহের। সাদ মৃদু মাথা নেড়ে বলে, হ্যাঁ মায়াবিনী, ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। তুমি কি জানো তোমার এই ডাগরাখি জোড়া আমায় কেমন মাতাল করে দিয়েছিল? তোমার এই ভয়ঙ্কর মায়ার জালে সেই কবেই ফেসেছি, সেই ফেসে যাওয়ার পর আর ফিরতে পারিনি। ডুবে গেছি তোমার মায়ার গভীর সাগরে। হাতটা ধরে উঠাতে সাহায্য করবে না? সাদের এমন উত্তর একদমই আশা করেনি সেহের। সাদের উত্তরের বিপরীতে সে কি বলবে, তার বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে সাদের কথার মাঝে। সাদ সেহেরের অস্বস্তি বুঝতে পেরে কথা ঘুরিয়ে বলে, দেখো সেহের, তোমায় আমার মনের কথা অলরেডি বলে ফেলেছি। এখন যদি রিমন, দাদিমা এবং আমার কষ্ট দেখতে না চাও তাহলে প্লিজ সবটা খুলে বলো, আমি জানতে চাই। আমি সহ্য করতে পারছি না তোমার এই কষ্টগুলো। সাদের আবেগীমাখা কথাগুলো শুনে সেহের নিজেকে আর ধরে রাখতে পারল না। সে সাদের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। সাদ পরম আবেশে তার প্রেয়সীকে জড়িয়ে ধরে সেহেরকে শান্ত হওয়ার সময় দিল। সেহের কিছুক্ষণ কেঁদে থেমে থেমে বলতে লাগল, আমার মা ওয়াদা দিয়েছে আমাকে যেন আমি কখনো এই বাড়ি, এই সংসার ছেড়ে না যাই। আমি পারিনি আমার মায়ের শেষ ওয়াদার খেলাপ করতে। তাই আজ অবধি কখনো তাদের কিছু বলতে পারিনি। সাদের এতক্ষণে সবটা ক্লিয়ার হল, কিন্তু তার মনে খটকা লাগল। সেদিন তার দাদিমার থেকে সব অতীত জেনেছিল, এবং দাদিমা সাদকে এও বলেছিল সেহেরের মা সেহেরকে নিয়ে আলাদা এবং কবির আলাদা থাকত। তাহলে সেহেরের মা কবিরের হাতে খুন হল কি করে, আর সেহেরের মা খুন হওয়ার কি করেই বা সেহেরকে এই নরকে থাকতে বলল? কোনো এক জায়গায় একটা প্যাচ তো নিশ্চয়ই আছে, তাই মনে হল সাদের। সেহেরকে সোজা করে দাঁড় করিয়ে সেহের ভ্রু কুঁচকে বলে, তোমার মা কি নিজের মুখে তোমাকে ওয়াদা দিয়ে গেছিল? সেহের মাথা নাড়ায়, যার অর্থ না। না, সৎমা আমাকে বলেছে। এবার যেন সাদের সকল হিসাব মিলে গেল। এই পরিবারটা যেমন খুনও করতে পারে তেমনি ছলনায় অভিজ্ঞ। আর সেহেরও সেই ছলনার ফাঁদে পা দিয়ে এসেছে বারংবার। ঈদের দিন সকালে সাদ পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে ভুলবশত রুবাইয়ের ঘরের জায়গায় তপার ঘরে ঢুকে পড়ে। কিছু বলতে সাদ সামনে তাকাতেই দেখল সেহের কি সুন্দর করে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখে সেহেরকে যেন আরো 10 গুণ মায়াবী লাগছে। সাদ জানে না এই মেয়েটিকে উপরওয়ালা এত নিখুঁত সৌন্দর্য কিভাবে দিল। যেমন রূপ তেমনি তার মায়া, একদম চোখ ধাঁধানো। সাদ যেন নেতিয়ে পড়ল সেহেরের রূপে। কেমন ঘোর লেগে আসছে তার। তখনই নিচে ডাকাডাকির শব্দ শোনা গেল আর সাদের ঘোর কেটে গেল। সেহেরকে এক পলক দেখে সে নিচে চলে গেল। অতঃপর সকল ছেলেরা ঈদের জামাতের জন্য বেরিয়ে গেল। দাদি, পান খাচ্ছ? হ নায়ক, খাইতাসি। তবে এবারের পানগুলা কেমন জানি, এই কবিররায় ভালা পান কি পায় না, ধুর ধুর। দাদি কিছু কথা জানার ছিল। বল তুই নায়ক, কি কবি? আসলে দাদিমা সেদিন বললে না সেহেরের মাকে ছোট চাচা মেরেছে। কাহিনী কি বলবে? মুহূর্তেই দাদিমার হাস্যোজ্জ্বল চেহারা মলিন হয়ে গেল। ধীরে ধীরে পান চিবুতে চিবুতে বলা শুরু করল, ফুলের জন্মের পর সুফিয়া ওরে নিয়ে আলাদা সংসার করত। তার কারণ আমি প্রথমে না জানলেও পরে জানছি যে আমার বইনের মাইয়া জোহরার লগে কবির পরকীয়ায় লিপ্ত। অথচ মাইয়াটা কখনো আমারে এই কথা জানায় নাই।
সুফিয়ার বাপমা ছিল না, তাই সে পাশের গ্রামে সুফিয়ার এক কাকার বাড়িতে থাকত। একদিন ফুলরে কবির ধইরা নিজের কাছে আইন্না রাখছিল। সুফিয়া খবর পাইয়া কবিরের কাছে গেছিল। সেই দিন আমি ছিলাম আমার বড় পুতের বাড়ি। কবির আর সুফিয়ার ভিতরে কথা কাটাকাটি হইতে হইতে একসময় কবির রাইগা মাইডারে থ্রাপাইয়া হুতাইয়া লাইছে। তারপর গলায় পাড়া দিয়া বলেই দাদিমা হু হু করে কেঁদে উঠল। সাদ চুপ করে বসে রইল, কিছু বলার মতো অবস্থা তার নেই। দাদিমা কিছুক্ষণ পর আবার বলে উঠে, সুফিয়ার খুন আবিদ নিজ চক্ষে দেখসে, দেইখা আমারে যাইয়া বলছে। আমি এইসব হুইন না তহনি ছুইটটা গেছি, কিন্তু কবির বা সুফিয়ারে কোনো হানে পাইলাম না। রাইতে পুলিশরে খবর দিতেই আমাগো দিঘিতে সুফিয়ারে ভাইসা থাকতে দেখসে। পুলিশরে সব ঘটনা খুইলা বললেও তারা কয় প্রমাণ ছাড়া কিছুই করতে পারব না। তাই কিছুই হইল না, সবাই ধইরা নিল সুফিয়া নিজে মরসে। দুঃখের কথা আর কি কমু নাতি। হেই থেইকা আমার ফুলডা কত অত্যাচারিত হইছে। জন্মের পর থেইকা বহুত কষ্ট সইছে আমার ফুল। আমার ফুলরে আল্লাহয় কবে সুখ দিব। ওর সুখ না দেখলে যে মইরাও শান্তি পামু না। আজ যে তোমার ফুলের আরেক বিপদ দাদি, কিন্তু আফসোস তোমাদের বলতে পারলাম না। কিন্তু চিন্তা করিও না, তোমার ফুল আবার সুখী হবে, অনেক অনেক সুখী হবে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। এদিকে সেহের বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। সেদিনের স্বাদের সাথে কাটানো মুহূর্তটুকু সেহের এক মুহূর্তের জন্যেও ভুলতেও পারছে না। স্বাদ সেদিন সেহেরকে অনেক কিছু বুঝিয়েছে এবং সেহের বুঝেছেও, কারণ তার মা তাকে কথা দিয়েছে এই বলে সে ততদিন ওদের কিছু বলতে পারবে না যতদিন না সেহেরের বিয়ে হচ্ছে। সেহের তো বিয়ে করেছে, তার মানে সে নিশ্চয়ই তার মায়ের ওয়াদাভঙ্গ করবে না। এই কয়েকদিনে সেহের ভেতরে ভেতরে নিজেকে শক্ত করেছে এবং নিজের মনে সাহসও জুগিয়েছে। সেহের এখন আর অন্যায় সহ্য করবে না। সবার আগে প্রয়োজন নিজেকে ভালোবাসা, অন্যের স্বার্থে নিজেকে বিসর্জন দেওয়ার মতো মেয়ে সেহের নয়। তাই এখন থেকে অন্যায় দেখলেই তার মুখ চলবে, ভেবেই সেহের একটা দীর্ঘশ্বাস ফেলল। আরে তোপা যে। তপার রাস্তা আটকিয়ে কথাটা বলল মাঞ্জু। তোপা বেশ বিরক্ত হল মাঞ্জুকে দেখে। তপার বিরক্তিমাখা মুখ দেখে মাঞ্জু মনে মনে হাসল। অতঃপর নিজেকে সামলে বলল, কই যাওয়া হচ্ছে হু? তোমাকে বলবো কেন? আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। নিজের বাড়ির খবর রাখো? মানে? ভ্রু কুচকে প্রশ্ন করল তোপা। মাঞ্জু হাত দিয়ে ইশারা করে তোপাকে কাছে ডাকল। তোপা মাঞ্জুর দিকে এগিয়ে যেতেই মাঞ্জু ফিসফিস করে কিছু বলল। এতে তপার চোখ বড় বড় হয়ে গেল। সত্যি? হ্যাঁ। কিন্তু মা যে বলল স্বাদের সাথে আমার বিয়ে হবে। আরে মূর্খ মেয়ে, তোমার মা আর বাবা তো ফুলকে তাড়ানোর জন্য এসব করছে। এখন তুমি ভেবে দেখো তো, ফুলের ইয়া বড় বাড়িতে থাকবে কিন্তু তুমি সাধারণ কাঠের বাড়িতে থাকবে, এটা কি কোনো দিন সম্ভব বলো? কই তুমি আর কই ফুল? ওর মতো মেয়ের যোগ্যতা আছে নাকি এত বড় বাড়িতে থাকার? জলদি বাসায় যাও আর খেয়াল রাখো। তোমার কথায় যে বিশ্বাস করব এটা তুমি ভাবলে কি করে? বিশ্বাস হলে নিজে গিয়ে দেখো। বিকালে শুনেছি সকলে আদিবা আপুর শ্বশুরবাড়িতে যাবে, তখন সকলের ফাঁকে এসব করবে। না, আমি কিছুতেই হতে দিব না। মা আমার সাথে এত বড় প্রতারণা করব, এর ফল তো তাদের ভোগ করতেই হবে। বলেই তোপা রাগে ফুঁসতে ফুঁসতে উল্টো দিকে হাঁটা দিল। তোপা চলে যেতেই মাঞ্জু ফিক করে হেসে দিল। অতঃপর মাঞ্জু ফোনে কারো নাম্বার ডায়াল করে বলল, কাজ হয়ে গেছে, এখন ফাইনাল খেলার পালা।
জোহরা যেন রাগে ফুঁসেই চলেছে। এই কয়েকটা দিন অনেক অত্যাচার করেছে কবির তার উপর। জোহরা কবিরের দিক চিন্তা না করে সেহেরকে সবকিছুর জন্য দোষারোপ করছে। সে নিশ্চিত যে সেহেরই এসব করছে। বাড়ি ভর্তি মানুষের জন্য সেহেরকে না পারছে গিলতে, না পারছে ফেলে দিতে। ঘাড়ের উপর উঠে লাফাচ্ছে যেন। এই অপাকে যত তাড়াতাড়ি তাড়ানো যায় ততই মঙ্গল। তখনই কবির এসে জোহরাকে তার অনাকাঙ্ক্ষিত সংবাদটি জানাল। এতে জোহরা যেন মেঘ না চাইতেও জল পেয়ে গেল। কবির জোহরাকে কিছু শপিং ব্যাগ দিয়ে বেরিয়ে গেল। জোহরা প্যাকেটের জামাকাপড় দেখতে দেখতে পৈশাচিক হাসি দিল। এবার সেহেরকে কঠিন শাস্তি দেয়া যাবে। তোপা বাড়ি ফিরে চুপচাপ তার মায়ের উপর নজর রাখতে শুরু করল। যতক্ষণ না প্রমাণ পাচ্ছে ততক্ষণে সে মুখ খুলবে না। বিকালে সকলে রেডি হল। সেহেরের খাবারে কিছু মিশিয়ে দেয় যার ফলে সে ভীষণ ক্লান্তি এবং অসুস্থতা অনুভব করছে। এই অবস্থায় সেহের যেতে পারবে না বলে দিয়েছে। যেহেতু কবিরের পরিবার আগে থেকেই যাবে না, তাই দাদিমার এই বাড়িতে একা সেহেরকে রেখে যেতে মন সায় দিল না। তোপাকে জিজ্ঞেস করলে সেও যাবে না বলে জানাল। দাদিমা থাকতে চাইলে সাদ আবিদ মিলে তাকে জোর করে নিয়ে গেল। দাদিমা যেতেই জোহরা এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোপা উপর থেকে মায়ের ভাবগতি লক্ষ্য করে নিজের ঘরে চলে গেল। অতঃপর জোহরা নিজের ঘর থেকে বেনারসিটা নিয়ে সেহেরের ঘরে চলে গেল। সেহের তখন কিছুটা সুস্থবোধ করছিল দেখে উঠে দাঁড়াবে এমন সময়েই জোহরা হাসিমুখে সেহেরের ঘরে হাজির হয়। সেহের কিছুটা ভ্রু কুঁচকাল। কিছু বলবে মা? জোহরা হাসিমুখে বেনারসিটা এগিয়ে দিয়ে বলে, এটা পরে তৈরি হয়ে নে মা। তৈরি হব মানে? মানে আজ তোর বিয়ে। এখন কথা না বাড়িয়ে জলদি তৈরি হ, বরপক্ষ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। জোহরার কথায় সেহেরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেহের সাথে সাথে উঠে দাঁড়ালো আর চোখমুখে হালকা রাগ ফুটিয়ে তুলে বলে, আমি বিয়ে করব না। আপনি কি করে আমার অনুমতি ছাড়া আমার বিয়ে ঠিক করলেন? আমি কি একবারও বিয়ের কথা বলেছি? সেহেরের তেজি কথায় জোহরা চোখ গরম করে সেহেরের উদ্দেশ্যে বলে, এত তেজ বাপরে! তাহলে তুইও শুইনা রাখা, আজ তোরে আমি বিয়া দিমুই। তোর জন্য আমার সংসারে যত অশান্তি। ভালোয় ভালোয় রাজি হ, নয়তো তোরে যে কি করমু তুই ভাইবাও পাবি না। আমি চাই না এখন তোরে মার দিতে। আপনার চাওয়া না চাওয়ার মধ্যে কি আসে যায়? আমাকে কি খেলার পুতুল পেয়েছেন আপনারা? মানুষ মনে করেন না আমাকে? আমারও ইচ্ছা আছে, আমিও ভালো থাকতে চাই। এতদিন কিছু বলিনি দেখে কোনো দিন বলবো না এমন কিছু ভুলেও মাথায় আনবেন না। আমার মাকে তো মেরেছেনই, এখন আবার আমা। ওই বিয়াদব মেয়ে চুপ, একদম চুপ। আর একটা কথা কইলে তোরে থাপড়াইয়া কান লাল করে দিমু। যত বড় মুখ নয় তত বড় কথা। বিয়া হইব মানে হইবই, এই জোহরা কি জিনিস এখনো তুই বুঝোস নাও। জলদি তৈরি হ। তোর মায়ের ওয়াদা কি ভুলে গেছোস? আমি জানি আপনি মাকে নিয়ে মিথ্যা বলছেন। আমার মা কোনো ওয়াদাই করেনি। কেন মিথায় বলে গেছেন এতগুলা দিন? হা হা, জেনে গেছিস, যাক ভালো। তাহলে শুন, আমি শুধু চেয়েছি এখানের রানী হিয়ে বসবাস করতে। কিন্তু সংসার তো সামলাতে হবে। তাই সেই সংসার চালানোর ভয় আমি তোকে আমার কাছে রেখে দিয়েছি, মিথ্যা ওয়াদার কথা বলে বলে আমার কাজ করিয়েছি তোকে। আর কিছু শুনতে চাস? বলেই বেনারসিটা সেহেরের হাতে ধরয় দিতেই সেহের সেটা জোহরার মুখে ছুঁড়ে মারল। আজ কেন জানি না সেহের নিজের মধ্যে নেই,
এদের প্রতি তার এতটাই রাগ এবং ঘৃণা জমে আছে যা সেহের চিন্তাও করতে পারে না। সেহের তো অন্ধকারে ঢিল ছুঁড়েছিল মাত্র, সেখানে এত বড় প্রতারণা, তাও নিজের মৃত মাকে নিয়ে। সেহেরের যেন বুক ফেটে কান্না আসছে। কি করে পারল সব বিবেচনা না করে সৎ মায়ের কথা শুনে? তার তো বোঝা উচিত ছিল যারা তার মাকে খুন করতে পারে তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য সব করতে পারে সব। সেহেরের এহেম কাণ্ডে জোহরা তো তেলেবেগুনে জ্বলে উঠল। সেহের বলে চিৎকার দিয়ে সেহেরের গায়ে হাত তোলার আগেই সেহের তার হাত ধরে ফেলে। এতদিন আমার ভালো রূপ দেখেছেন, এখন দেখবেন আমার নতুন রূপ। আমি কি জিনিস এখন আপনি বুঝবেন, তাই ভুল করেও আমাকে থাপ্পড় কারার স্পর্ধা দেখাতে আসবেন না। জোহরা আরও দ্বিগুণ রেগে অকথ্য ভাষায় একটা গালি দিয়ে তার অপর হাত দিয়ে সেহেরের চুলের মুঠি ধরে দেয়ালে ধাক্কা দিল, যার ফলে অনেক জোরে সেহের কপালে আঘাত পেল। সেহের আর্তচিৎকার দিয়ে কপালে হাত চেপে ধরল। তরল কিছু অনুভব হতেই সেহের নিজের হাত কপাল থেকে সরিয়ে চোখের সামনে ধরে দেখল রক্ত। জোহরা বিশ্রী ভাষায় গালাগাল করে ঘর থেকে হনহন করে বেরিয়ে এল। এদিকে কিছুক্ষণ পর সেহেরের মাথা কেমন ভার হয়ে আসছে। কপালে হাত রেখেও রক্ত পড়া বন্ধ করতে পারছে না। আস্তে আস্তে তার শরীরটা নিস্তেজ হয়ে আসছে, চারপাশটা কেমন ঝাপসা লাগছে। জ্ঞান হারানোর আগে তোপাকে সে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। এরপর সেহেরের আর কিছু মনে নেই। এদিকে জোহরা রেগে বক্সার ঘরে আসতেই দেখল কবির কালাম এবং কাজী সাহেবকে নিয়ে আসছে। ওদের দেখে জোহরার এতক্ষণে হুঁশ ফিরল। সেহেরকে তো সে রাগের মাথায় মেরে এসেছে, এখন কি জবাব দিবে তাদের? ভাবতেই জোহরার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঝামেলা হলে তো কবির তাকে আস্ত রাখবে না। ভাবতেই ভোতার গলা শুকিয়ে আসল। কামাল নতুন বরের মতো মুখে রুমাল দিয়ে বসে আছে, যেন জীবনে বিয়ে করেনি। কবির হাসি মুখে তাদের আপ্যায়ন করে জোহরার কাছে এসে বলে, সব ঠিকঠাক তো? জোহরা ভয়ের চোটে আনমনে মাথা নাড়াল, যার উত্তর হ্যাঁ। কবির এতে তৃপ্তির হাসি দিল। হেসেই বলল, তাহলে যাও, ওরে লইয়া আইও, কাজী কইসে দেরি করতে পারব না। জোহরা এবার ভয়ে কুকড়ে উঠে। সেহের নিশ্চয়ই অচেতন হয়ে পড়ে আছে। এখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না। জোহরা রীতিমতো ঘেমে একাকার। জোহরাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে কবির দিল এক ধমক। ধমক শুনে সে উল্টো দিকে হাঁটা ধরতেই দেখল সেহের বেনারসি পরিধান করে এক হাত ঘোমটা টেনে তাদের দিকেই আসছে। সেহেরকে এভাবে দেখে জোহরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এর মানে সেহের জ্ঞান হারায়নি। ভাগ্যিস ঘোমটা টেনেছে, নয়তো সেহেরের মাথার আঘাতটা দৃশ্যমান হতো। জোহরা জলদি সেহেরকে ধরে এনে কামালের পাশে বসিয়ে দিল। সেহেরকে বসানোর পর জোহরা বিয়ের জন্য তাড়া দিতে থাকল। যখন সেহেরকে কবুল বলতে বলা হলো তখন সেহের নড়েচড়ে উঠল এবং কাজীকে হাত দিয়ে ইশারা করল। কাজী সেহেরের ইশারায় কিছুটা এগিয়ে যেতেই সেহের কাজীর কানে কানে কবুল বলল। কাজী সেহেরের কবুলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। বিয়ে সম্পন্ন হতেই কামালের দুই ছেলে, বউ, চেয়ারম্যান রতম চাচা এবং গ্রামের প্রায় কিছু মুরব্বীরা এসে হাজির হল। আশরাফ তার বাবাকে সদ্য বরের পোশাকে এবং তার পাশে আরেকটি মেয়েকে দেখে চটে গেল। দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছেড়ে বলল, তোপা, তুমি এতটা নীচ যে আমার সাথে এক বিছানায় কাটিয়ে শেষ অবধি আমার বাবাকে বিয়ে করলেছি। আশরাফের এমন কথায় কামালসহ সকলে হকচকিয়ে সদর দরজায় তাকাল। পরিচিত কণ্ঠে তোপা ঘোমটা খুলে সদর দরজায় একবার তো আরেকবার নিজের পাশের মানুষটাকে দেখে ভয়ঙ্করভাবে চমকে উঠল। চলবে।